গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের দূরে কোথাও পর্ব ৫। আইডিয়াটা এরকম, আমি একটা গ্রহের কথা বলবো। সেই গ্রহে প্রাণের বিকাশ হয়েছে অদ্ভুতভাবে। সেখানে পুরুষ এবং নারী বলে কিছুই নেই, যৌনতার ব্যাপারটি নেই। সবাই জীবনের এক পর্যায়ে গর্ভধারণ করে, ভূমিষ্ঠ হওয়া মাত্র এদের মৃত্যু হয়। কাজেই সে গ্রহে জনসংখ্যা বৃদ্ধির কোনো ব্যাপার নেই। গর্ভধারণের ব্যাপারটি হয় কিভাবে সেটা নিয়ে এখনো ভাবিনি, তবে যৌন মিলনের কোনো ব্যাপার নেই। আইডিয়া হিসাবে আপনার কাছে কেমন লাগছে? ভালোই, শুধু ভালো বলাটা ঠিক হলো না। এই গল্পে নতুন ধরনের জীবনযাত্রা, নতুন ধরনের সমাজ ব্যবস্থা আমি আনব। এ ধরনের একটা আইডিয়াকে শুধু ভালো বলেই চালান দেওয়া ঠিক নয়। আপনি বলুন, খুব চমৎকার আইডিয়া। খুব চমৎকার আইডিয়া। নবী উঠে দাঁড়ালো। আপনার বাথরুমটা ব্যবহার করতে চাই। আসুন, দেখিয়ে দিচ্ছি। হুইস্কি আমার সহ্য হয় না, বমি করতে হবে। দামি একটা নেশা, বমি করে নষ্ট করাটা ক্রাইম, কিন্তু উপায় নেই। নবী বাথরুম থেকে বের হতে অনেক দেরি করল। ওসমান সাহেব আকবরের মাকে দিয়ে লেবু চা বানালেন। নেশা উগড়ে দেওয়ার পর চা খেলে হয়তোবা ভালো লাগত। নবী চা খেল না, কোট কাঁধে ফেলে বলল, আমি এখন যাব। চা খাবেন না? না, আগে তো বলেছি খাবো না। ওসমান সাহেব নবীকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তা পর্যন্ত এলেন। নবীর লাল রঙের অপেল গাড়ি দাঁড়িয়ে আছে। সে ঠিক মতো পা ফেলতে পারছে না যে গাড়ি চালিয়ে যাবে, ভাবতেই অস্বস্তি বোধ হয়। নবীর ড্রাইভিং সিটে বসে হঠাৎ বলল, মনিকার সঙ্গে কি আজ আপনার কোনো যোগাযোগ হয়েছে? না। টেলিফোনেও কথা হয়নি? না। কেন? নবী গাড়ি থেকে নেমে পড়ল। নিচু গলায় বলল, মনিকার স্বামী মারা গেছে। আমার ধারণা ছিল সে আপনাকে জানিয়েছে। কবে মারা গেছে? কবে মারা গেছে জানি না, মনিকা খবর পেয়েছে আজ পরে। আমি দেখতে গিয়েছিলাম, খুব কান্নাকাটি করছিল। ওসমান সাহেব কিছু বললেন না। মনিকা খুব কান্নাকাটি করছে, এই দৃশ্যটি তিনি কল্পনা করতে চেষ্টা করলেন। সে চেঁচিয়ে নিশ্চয়ই কাঁদবে না, কিংবা কে জানে, হয়তো চেঁচিয়েই কাঁদবে। একটি অত্যন্ত রূপসী মেয়ে কাঁদছে, এই দৃশ্যটি কল্পনায় চমৎকার, কিন্তু বাস্তবে কুৎসিত। বেশ কিছু সুন্দরী মেয়েকে তিনি কাঁদতে দেখেছেন, তার কাছে কখনোই ভালো লাগে। নবী বলল, আমি ঠিক স্টেডি ফিল করছি না। গাড়ি চালিয়ে যাওয়া বোধহয় ঠিক হবে না। আজ রাতটা আপনার ঘরে কাটিয়ে দেওয়া যাবে? যাবে, আসুন। নবী গাড়ি লক করে দোতলায় উঠে খুব সহজভাবে বলল, কাউকে বলুন গরম পানি করে দিতে। আমি একটা হট শাওয়ার দেব। একটা স্যান্ডউইচ বা এই জাতীয় কিছু দিতে বলুন। ভালো কথা, আমার শোয়ার ঘরে কিছু কাগজ রাখবে। মাঝে মাঝে শেষ রাতের দিকে আমার কিছু লিখতে ইচ্ছে করে। ওসমান সাহেব মৃদু হাসলেন। উপহাসের হাসি কিনা ঠিক বোঝা গেল না। ওসমান সাহেব বলুন, আসুন একটা কাজ করা যাক। সায়েন্স ফিকশনের যে আইডিয়াটা আপনাকে বললাম, তার উপর আপনি একটা লেখা তৈরি করে, আমিও একটি করি। কেন? কে আইডিয়া কেমন খেলাতে পারে তাই দেখা, এর বেশি কিছু না। আপনি যা ভাবছেন তা না। আমি কি ভাবছি? আপনি ভাবছেন এটা একটা প্রতিদ্বন্দ্বিতার ব্যাপার। তা না, এদেশে আমি কাউকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করি না। ওসমান সাহেব মৃদু স্বরে বললেন, আপনার বিছানা তৈরি আছে,
আসুন ঘর দেখিয়ে দে। নবী রুক্ষ স্বরে বললে, আপনি কি আমার পর বিরক্ত? না, আমি সহজে বিরক্ত হই না। তাহলে আমার আইডিয়া নিয়ে আপনি লিখতে চান না? না। ওসমান সাহেব ঘুমোতে গেলেন অনেক রাতে। নবী প্রচুর ঝামেলা পড়ল, গরম পানি দিয়ে গোসল করল, চা খেল, খবরের কাগজ পড়তে পড়তে হো হো করে হাসল। নিউজ কিভাবে দেয় দেখেছেন? চাচার হাতে ভাতিজা খুন। চাচার হাতে খুন লিখলেই তো বোঝা যায় ভাতিজা খুন হয়েছে। কি দরকার ভাতিজা খুন লেখা? খবরের কাগজ পড়া শেষ হওয়ার পর সে টেলিফোন নিয়ে বসল। রাত তখন 1:30। এই গভীর রাতে তাকে যেন ঘুম থেকে তুলে ধমকাতে শুরু করলেন। পরক্ষণেই অন্য কাউকে টেলিফোন করে মজার মজার সব কথা বলে খুব হাসতে লাগল। ওসমান সাহেব জেগে রইলেন অনেক রাত পর্যন্ত। ঘুমের অনিয়ম হয়েছে। সারা রাত হয়তো জেগে থাকতে হবে। একা একা জেগে থাকাটা একটা যন্ত্রণার ব্যাপার। পাশের কামরায় নবী অবশ্য এখনো জেগে কি সব খুটখাট করছে, তবু একা একাই লাগছে নিজেকে। তিনি মশারির ভেতর হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেট নিলেন। মশারির ভেতর সিগারেট খাওয়া রানু খুব অপছন্দ করত, কিন্তু এর মধ্যে একটা মজার ব্যাপার আছে। ধোঁয়া আটকে থাকে মশারির ভিতরে, যেন মেঘ, সাদা মেঘ চারপাশে জমতে শুরু করেছে। বিশাল মেঘের টুকরো নয়, ছোট্ট একটা নিজস্ব মেঘ, এবং এটিকে তৈরি করছেন নিজে। ওসমান সাহেব সিগারেটের লম্বা টান দিয়ে ভাবতে চেষ্টা করলে, ঠিক এ মুহূর্তে এ শহরে কতজন মানুষ জেগে আছে? জেগে আছে না বলে বলা যাক, ঘুমোতে পারছে না, চেষ্টা করছে কিন্তু পারছে না। একদল জেগে আছে ক্ষুধার যন্ত্রণায়, অন্য একদল রোগ যন্ত্রণা। বাকিরা সবাই শৌখিন নিশি যাপনকারী। তিনি, নবী সাহেব এবং মনিকা। মনিকা নিশ্চয়ই জেগে আছে এবং নবীর কথা অনুযায়ী ধরে নিতে হয় খুব কান্নাকাটি করছে। এখনও কি কাছে? মেয়েদের কান্নার ব্যাপারে তার একটা মজার অবজারভেশন আছে। কিশোরীরা কাঁদে লুকিয়ে, যুবতীরা কাঁদে প্রকাশ্যে। পৌর এবং বৃদ্ধরা আশেপাশে বেশ কিছু মানুষজন না থাকলে কাঁদতেই পারে না। রানু তার এ কথায় খুব রেগে গিয়েছিল। থমথমে মুখে বলেছিল, কি ভাবো তুমি মেয়েদের? মেয়েদের ছোট করে দেখবার একটা প্রবণতা আছে তোমার মধ্যে। এর মধ্যে ছোট করে দেখবার কি আছে তিনি বুঝতে পারেননি। রানুর হঠাৎ রেগে যাওয়া দেখে দুঃখিত ও লজ্জিত হয়েছে। রানু কখন থেকে তাকে অপছন্দ করতে শুরু করেছে? বিয়ের পরপরই কি? দীর্ঘদিন পাশাপাশি থাকলে দুজনের ভেতরে ক্রমে ক্রমে ভালোবাসার জন্মাতে থাকে। তাদের মধ্যে সেরকম হয়। রানু তার প্রতিটি ব্যাপারে বিরক্ত হতে শুরু করল গোড়া থেকে। মশারির ভিতর মেঘ তৈরি করছো? এসব হালকা ধরনের কথা বলে আমাকে ভুলাতে চাও কেন? বলো তোমার আলসি লাগছে। ওসমান সাহেব বিছানা ছেড়ে উঠে পড়লেন। রাত প্রায় শেষ হয়ে আসছে, 4:10 বাজে। কিছুক্ষণের ভেতর আকাশ ফর্সা হতে শুরু করবে। তিনি বসার ঘরে এলেন। নবীর দরজা হাট করে খোলা। সে এই শীতেও খালি গায়ে চেহারা বসে দ্রুত লিখছে। চমৎকার একটা দৃশ্য। তিনি দীর্ঘদিন কিছু লিখতে পারছেন না। নবী চোখ তুলে একবার দেখল, অত্যন্ত সহজ গলায় বলল, সায়েন্স ফিকশনটা নামিয়ে দিচ্ছি। ভালো, আজ সারাদিন চালাবো ননস্টপ। ফ্লো এসে গেছে। কাইন্ডলি কফির ব্যবস্থা করে। কফি নেই, চা আছে, চা খেতে পারেন। হোক, চাই হোক। তিনি নিজেই চা বানাতে গেলেন। হাতের কাছে কিছুই পাওয়া গেল না। চিনির পট, দুধের কৌটা, কিছুই নেই। সংসার আগোছালো হয়ে গেছে, অগোছালো এবং অপরিচ্ছন্ন। রান্নাঘরে বেসিনের উপর রাতের থালাবাটি পড়ে আছে। টকটক একটা গন্ধ ছড়াচ্ছে। আকবরের মাকে আজ কিছু কড়া কথা বলতে হবে। কে ওসমান সাহেব, আপনার চা কোথায়? একটু দেরি হবে। আকবরের মা উঠুক ঘুম থেকে। ডেকে তুলুন না, ডেকে তুললেই হয়।
নবী উঠে এসে উঁচু গলায় ডাকতে লাগল, এই এই। আকবরের মা ঘুম থেকে উঠে অবাক হয়ে তাকিয়ে রইল। জলদি চা বানাও, দুরান্ত। চা বানানো হয়ে গেলে গরম পানি করবে। আই উইল টেক অ্যানাদার হট বাথ। ওসমান সাহেব দেখলেন নবীর চোখ মুখ উজ্জ্বল। লেখার কাজ নিশ্চয়ই ভালো হচ্ছে। নবী বলল, প্রথম কয়েক পাতা শুনবেন নাকি? পরে শোনাতেও পারি। আপনি শেষ করুন, তারপর শুনব। সন্ধ্যা নাগাদ শেষ হবে। আমি কি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি? এখন জায়গা বদল করতে চাই না। নিশ্চয়ই থাকতে পারে। আপনি কফির ব্যবস্থা করবেন? হ্যাঁ, করব। সকাল ৮টার দিকে ওসমান সাহেব বের হলেন। নবীকে কিছু বলে গেলেন না। কোথায় যাবেন কিছু ঠিক নেই। একবার কলেজে যাওয়া দরকার। শারীরিক কারণে ৩ মাসের ছুটি নেওয়া আছে। সেই ছুটি বাড়িয়ে ৬ মাস করতে চান। রাস্তায় নেমেই ভাবলেন, চাকরিটা ছেড়ে দিলে কেমন হয়? মন বসছে না। একদল ছাত্র তার মুখের দিকে তাকিয়ে থাকবে, তিনি কথা বলবেন, তারা নোট নেবে, হাই তুলবে। তাদের চোখে মুখে থাকবে অপরিসীম ক্লান্তি। ভালো লাগে না, এতটুকুও ভালো লাগে না। রাস্তায় একটা মিছিল বের হয়েছে। নির্জীব মিছিল। একদল রোগা ও ক্লান্ত মানুষ চিকন গলায় চেঁচাচ্ছে, দিতে হবে, দিতে হবে। ঢাকা শহরের মিছিলগুলি সহজেই জমে যায়। ছোট একটা মিছিল দেখতে দেখতে ফুলে ফেপে ওঠে। সমুদ্রের গর্জনের মতো শব্দ উঠতে থাকে। কিন্তু এই মিছিলটি ক্রমেই যেন প্রাণ হারিয়ে ফেলছে। প্রথম দিকের একজন নেতা গোছের কেউ মিছিল ভেঙে পান কিনতে এলো। ওসমান সাহেব মিছিলের পেছনে হাঁটতে লাগলেন। রোদ ভালোই লাগছে। শীতের সকালে রোদের মতো ভালো জিনিস আর কি হতে পারে? তার প্রথম দিকের একটি উপন্যাসে শীতের রোদকে তুলনা করেছিলেন শিশুর আলিঙ্গনের সঙ্গে। শিশুর দেহের ওমম ভাবটি আসে শীতের রোদ থেকে। অতি বাজে ধরনের তুলনা। আরে, আপনি এখানে? তিনি তাকিয়ে দেখলেন চশমা পরা একটা রোগা ছেলে, মাথা ভর্তি চুল। কোনো তরুণ কবি বা গল্পকার হবে। আমাকে চিনতে পারছেন তো? তিনি পরিচিতের একটা হাসি দিলেন। আপনি এখানে কি করছেন? এই হারছে আর কি। কিসের মিছিল এটা জানেন? না, কিসের? ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের। এক ট্রাক ড্রাইভার একটা ছেলেকে চাপা দিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ হেভি পিটন দিয়েছে, পাবলিকও দিয়েছে। তার প্রতিবাদে মিছিল। চলে আসে। ওসমান সাহেব চলে এলেন না, হাঁটতে লাগলেন নিজের মনে। ছেলেটি বলল, লেখালেখি কেমন হচ্ছে স্যার? হচ্ছে না। কিছু মনে করবেন না স্যার, আপনার ইদানিংকালের লেখাগুলি আগেরগুলির মতো হচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, ইদানিংকালের লেখাগুলি মনে পড়ে হয় পপুলার ডিমান্ডে লেখা, তেমন ডেপথ নেই। তুমি কি আমার ইদানিংকালের লেখাগুলি পড়েছ? কিছু কিছু পড়েছি। দু একটার নাম বলতে পারবে? ছেলেটি চুপ করে গেল। ছেলেটি তার নতুন লেখাগুলি পড়েনি, আগেরগুলোও হয়তো পড়েনি। ওসমান সাহেব মৃদু হেসে বললেন, না পড়ে কোনো মন্তব্য করা ঠিক না। তুমি কি সিগারেট খাবে? ভালো সিগারেট আছে, খাওয়াতে পারে। জি না, আমার একটা কাজ আছে, আমি মতিঝিল যাব। ঠিক আছে, দেখা হবে পরে। তিনি উদ্দেশ্যহীনভাবে হাঁটতে লাগলেন। মিছিল গুলিস্তানের কাছে এসে ভেঙে গেল। ক্লান্তি লাগছিল, তিনি একটা রিক্সা নিলেন। কোথায় যাওয়া যায়? মনিকার কাছে যাবেন কি? তার কাছে মনে হলো মনিকার কাছে যাবার ইচ্ছায় এতক্ষণ পুষে রেখেছিলেন। কিন্তু তিনি ওর কাছে যাবেন না। শোকের ব্যাপারগুলি থেকে তিনি দূরে থাকতে চান। এখন মনিকাকে ঘিরে অনেকেই বসে আছে। এই সময় উপস্থিত হবার কোনো মানে হয় না। কিন্তু তবু মনিকার বাড়ির সামনে রিক্সা থেকে নামলেন। অনেকগুলি গাড়ি পার্ক করা। তার চোখের সামনেই বিরাট একটা নীল রঙের গাড়ি থামলেন। কাঁদতে কাঁদতে চোখ লাল হয়ে গেছে এমন একজন মহিলা নামলেন। মহিলাটির পরনে ধবধবে সাদা সিল্কের শাড়ি, কাশ্মীরি একটা শাল কাঁধে। শালটির রং টকটকে লাল।
সাদার সঙ্গে লালের কম্বিনেশন কি চমৎকার লাগছে। ওসমান সাহেব বাড়িতে ঢুকলেন না, কিন্তু এখন কোথায় যাওয়া যায়? তার যাবার জায়গা দ্রুত কমে আসছে। হয়তো এমন একটা সময় আসবে যখন কোথাও যাবার জায়গা থাকবে না, নিজের ঘরেই থাকবেন দিনরাত। কিছুক্ষণের জন্য রাস্তায় হাঁটবেন, তারপর আবার ফিরে যাবেন নিজের জায়গা। রাহুলদের বাসায় গেলে কেমন হয়? আজ বুধবার না? তাতে কি, দেখা যাক না, হঠাৎ উপস্থিত হলে কি হয়। তখন নিশ্চয়ই খুব অবাক হবে। রানুরা বাসায় ছিল না, দরজা তালাবদ্ধ। কয়েকটা দিন খুব খারাপভাবে শুরু হয়। আজও কি সেরকম একটা দিন? মিলিদের বাসায় গেলে কেমন হয়? মিলি কি আছে, না সেও তালা দিয়ে উধাও হয়ে গেছে কোথাও? অবশ্য মিলিদের বাসা কোথায় তার পরিষ্কার ধারণা নেই। ইচ্ছে থাকলেও যাওয়া যাবে না। তিনি বাড়ি এসে শুনলেন তার বাবার আরেকটি স্ট্রোক হয়েছে। ওসমান সাহেবের ক্লান্তি লাগছিল, বাবার কাছে যেতে ইচ্ছে করছিল না। ফয়সাল সাহেব পিঠের নিচে দুটি বালিশ দিয়ে আছহা হয়ে আছে। তার মুখ দেখে বোঝার কোনো উপায় নেই, ভোরবেলাতে তার উপর দিয়ে বড় রকমের একটা ঝড় গিয়েছে। লোকজন তাকে দেখতে আসতে শুরু করেছে। সবাই একই কথা বিচ্ছিন্নভাবে বলছে। কি করে ব্যাপারটা হলো? ব্যথাটা প্রথম কোথায় থেকে শুরু হয়েছিল? ডাক্তারের কাছে কখন গেলেন? ডাক্তার কি বলল? এখন অবস্থা কি? খাওয়া দাওয়া কি করেছেন? ফয়সাল সাহেব দুপুরের মধ্যেই মহাবিরক্ত হয়ে গেলেন। বিথিকে ডেকে বললেন, যেসব প্রশ্ন সবাই আমাকে জিজ্ঞাসা করছে সেগুলোর উত্তর লিখে তুমি দেওয়ালে টাঙিয়ে নাও। 1-2 করে নম্বর দিয়ে দিবে। বিথি হ্যাঁ সূচক ঘাড় নেমেছে। অন্য কিছু বললেই তিনি রেগে যাবেন, নানান তর্ক বিতর্ক শুরু করবে। এই ঝামেলায় না যাওয়াই ভালো। এক্ষুনি লিখে ফেলো। সবশেষে লিখবে, এখন দয়া করে বিদায় হন। যা জানবার সবাই জেনেছেন। মিলি কি করছে? রান্নাঘরে বাচ্চার দুধ গরম করছে। একেবারে আন্ডা বাচ্চা নিয়ে চলে এসেছে। সে জানে না বাচ্চা কাচ্চা আমি পছন্দ করি না। ওকে বলো বাসায় চলে যেতে। আমার মরার সময় এখনই হয় না, সময় হলে খবর দিবে। বিথি বলল, এটা বলা কি ঠিক হবে? খুবই ঠিক হবে। তুমি বলতে না পারলে আমি বলবো। ডেকে আনো তাকে। ডেকে আনতে হলো না। মিলি তার ছেলে কোলে নিয়ে ঢুকলো। আদুরে গলায় বলল, তোমার পাশে ওকে শুইয়ে দেই। কেন? দুধ খাবে। ও দুধ খাওয়ার সময় কাউকে কাছে রাখতে হয়। ফসল সাহেব রুষ্ট গলায় বলল, ঝামেলা করিস না, ওকে নিয়ে বাসায় চলে যা। মিলি তাকিয়ে রইল অবাক হয়ে। সে বাবার কথা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। মিলি তাকালো বিথির দিকে। বিথি ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাসায় চলে যাব? হ্যাঁ। কেন? কেন কি? এখানে থেকে লাভটা কি হচ্ছে? বাচ্চার ঘ্যান ঘ্যান পেশাব পায়খানা 100 ঝামেলা। কখন সে ঘ্যান ঘ্যান করল? ফয়সাল সাহেব প্রচণ্ড এক ধমক দিলেন। মার কোলের বাচ্চাটি এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল। এবার সে কাঁদতে শুরু করল। মিলি ভেবে রেখেছে বেশ কয়েকদিন এ বাড়িতে থাকবে। সুটকেস গুছিয়ে এনেছে। কাজের একটা মেয়েকেও এনেছে সঙ্গে। এখন কি হুট করে চলে যাবে? বাসায় গিয়ে বলবে কি? বাবা তাড়িয়ে দিয়েছেন? বাবু ক্রমাগত কাঁদছে, খিদের কান্না। বাবার কানে যাচ্ছে এবং তিনি নিশ্চয়ই আরও রাখছেন। মিলি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে এলো। আগে যে ঘরটিতে সে থাকত সেই ঘর সকালবেলা সে নিজের জন্যে গুছিয়ে নিয়েছে। এখন কেন যেন মনে হচ্ছে অন্যের বাড়ি। এ ঘরে সে আগে কোনোদিন থাকেনি। অসুখ সংক্রান্ত প্রশ্নগুলির উত্তর দেওয়ালে টাঙানোর পর ফয়সাল সাহেব ঘোষণা করলেন, কাউকে যেন এ ঘরে ঢুকতে দেওয়া না হয়। বিথিকে বললেন, কাউকে আসতে দিবে না, ওসমানকেও না। বুঝতে পারছ? পারছি। ওসমান কি এসেছিল? জি না, এখনো আসেনি। খবর পাননি বোধহয়। খবর পেলেও আসবে না। মহালায়েক ছিল। সাহিত্য সভাতে চলে গেছে, কিংবা কোনো মহাকাব্য লিখছে। মহাসাহিত্যিক তো, ও এলেই ভাগিয়ে দিবে।
ফয়সাল সাহেব সিগারেট ধরালে। পৃথি মৃদু স্বরে বলল, ডাক্তার খুব করে বলে গেছেন আপনি যেন সিগারেট না খান। তিনি বিরক্তিতে ভ্রু কুঁচকালি। মরবার সময় হয়ে গেছে, সিগারেট খেলেও মরব, না খেলেও মরব, কাজেই এইসব নিয়ে বাজে তর্ক করতে। তিনি সিগারেট শেষ করে ঘুমোতে গেলেন। ঘুমোলেন সন্ধ্যা পর্যন্ত। ওসমান সাহেব এলেন বিকেলে। বাড়ি ভর্তি মানুষ, সকালে যারা এসেছিল তাদের অনেকেই আবার চলে এসেছে। ওসমান সাহেব হকচকিয়ে গেলে। এরা সবাই তার আত্মীয় স্বজন, অথচ কাউকেই ভালো করে চেনেন না। মৃত্যু, অসুখ, এইসব বড় বড় ঘটনার সময় তাদের দেখা পাওয়া যায়। তারা আসে আন্তরিকভাবেই খোঁজ খবর করে। ওসমান সাহেবকে দেখে কালো লম্বা মাথা একজন বুড়ো মানুষ বললে, ভালো আছো বাবা? ওসমান সাহেব হাসলে। বুড়ো লোকটি বললেন, যাবার সময় হয়ে এসেছে আমাদের, সবাই চলে যাচ্ছে। ভদ্রলোকের বলার ভঙ্গিতে কোনো হতাশার ছোঁয়া নেই, যেন ওসমান সাহেব মনে মনে বললেন, যাবার সময় হলো বিহঙ্গের। নিতান্তই অর্থহীন কথা। এ সময় এটা মনে হবার কোনো কারণ নেই, কিন্তু এক এক সময় এক একটা কথা মনে আসে এবং ক্রমাগত ঘুরপাক খেতে থাকে। যাবার সময় মনে হলো বিহঙ্গের এই লাইনটি এখন মাথায় ঘুরতেই থাকবে, আটকে যাওয়া রেকর্ডের মতো, কিছুতেই তাড়ানো যাবে না। বুড়ো লোকটি বললেন, যাও বাবা, ভেতরে যাও, আমরা আছি কিছুক্ষণ। ওসমান সাহেবের কাছে এই বাড়ি এখন অপরিচিত বাড়ি। সহজভাবে ভিতরে যেতেও কেন জানি সংকোচ বোধ হচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি কেউ এসে বলবে, আপনি কাকে চাচ্ছেন। তিনি সিঁড়ি বেয়ে দোতলায় উঠে গেলেন। একসময় দোতলায় তার এবং মিলির ঘর পাশাপাশি ছিল। মিলি একটু খুটখাট শব্দ হলেই ছুটে এসে দরজায় ধাক্কা দিয়ে বলতো, ভাইয়া একটু দেখো তো, চোর এসেছে। মিলির ভয় কি এখনো আগের মতোই আছে? বিয়ের পর মেয়েদের অনেক কিছু বদলে যায়। ভীরু মেয়েরা হঠাৎ সাহসী হয়ে ওঠে। লাজুক মেয়েগুলি হাত নেড়ে নেড়ে ক্রমাগত কথা বলে। আসসালামু আলাইকুম, কখন এসেছেন? বিথি তাকে দেখে উঠে আসতে শুরু করেছে। উঠে আসার ভঙ্গিটি অত্যন্ত সাবলীল। এটা যেন তার নিজের বাড়ি, সে অতিথির খোঁজ নিতে এসেছে। স্যারের ঘুম ভেঙেছে, আপনি কি দেখা করবেন? আছেন কেমন? ভালোই, তবে দুর্বল। সারা বিকেল ঘুমিয়েছেন। সাধারণত উনি বিকেলে ঘুমান না। মিলি আসেনি, এসেছে, সে ঘুমোচ্ছে। সবাই ঘুমোচ্ছে, ব্যাপার কি? বিথি হাসল। ওসমান সাহেব ভাবলেন, সুন্দর মেয়েদের সবকিছুই কি সুন্দর? তিনি এখন পর্যন্ত কোনো সুন্দরী মেয়ে দেখেননি যাদের হাসি অসুন্দর। স্যারের ঘরে যাবেন এখন? ধীরে সুস্থে যায়। তার মেজাজ কেমন? খুব খারাপ। সবার উপর রেগে আছেন। আপনি কি বসবেন বারান্দায়? চেয়ার এনে দিব? না, বসব না, দাঁড়িয়ে থাকতেই ভালো লাগছে। চা খাবেন? চা এনে দিব? দিতে পারেন। বিথি নেমে গেল। তার আবার মনে হলো এই মেয়েটি এ বাড়িতে অত্যন্ত সহজ স্বাভাবিক ভঙ্গিতে চলাফেরা করছে। আশ্রিত মানুষরা কখনো এত সহজ হয় না। তাদের চোখে মুখে সবসময় একটা বিনীত ভাব ফুটে থাকে। ভাইয়া, তুমি কখন এসেছ? মিলি বের হয়েছে তার ঘর থেকে। দীর্ঘ ঘুমের জন্যে তার চোখ মুখ ফলা ফলা। তুই অসময়ে ঘুমোচ্ছিলি, ব্যাপার কি? রাতে তো আমার ঘুম হয় না, এই জন্যে দিনে ঘুমায়। রাতে ঘুম হয় না নাকি? না। কেন? এমনি হয় না। ভাইয়া, বাবা আজ আমার সঙ্গে খুব রাগারাগি করেছে। তাই নাকি? একটা বাইরের মেয়ের সামনে আমাকে অপমান করেছে। বাইরের মেয়েটাকে? বিথি? হ্যাঁ, ওর কাণ্ড কারখানা দেখেও অবাক হয়েছি। এমন ভাব করছে যেন সবকিছু তার। এবারের সব আলমারির চাবি তার কাছে থাকে। থাকুক না, তাতে অসুবিধা কি? বাইরের একটা মেয়ের কাছে আলমারির চাবি থাকবে বলছো কি তুমি? নিজের ছেলেমেয়েরা যখন কাছে নেই তখন এছাড়া আর কি করবে? ও নিয়ে তুই কিছু বলতে যাবি না। বলবো না কেন?
100 বার বলব। তুমি যে ঘরটিতে থাকতে সে ঘরটিতে এখন সে থাকে, অথচ নিচে এতগুলি ঘর খালি পড়ে আছে। আমি তো আর এখানে থাকি না, কাজেই কোনো অসুবিধা নেই। যথেষ্ট অসুবিধা আছে। এ বাড়িতে আমাদের ঘরগুলি ঠিক আগের মতো থাকবে। যখন ইচ্ছা আমরা আসব, যতদিন ইচ্ছে থাকব। নিজেদের ঘরগুলিতেই থাকব। তুই থাকিস, তোর ঘর তো খালিই আছে। মিলি মুখ অন্ধকার করে দাঁড়িয়ে রইল। বিথিকে ট্রেতে করে চা নিয়ে আসতে দেখে তার মুখ আরো অন্ধকার হয়ে গেল। সে চাপা স্বরে বলল, আপনি ভাইয়ার ঘর দখল করে আছেন কেন? ভাইয়া খুব বিরক্ত হয়েছে। সে প্রায় নিজের ঘরে এসে থাকে। আপনি আসার পর সে একবারও আসেনি। বিথি অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে রইল। ওসমান সাহেব কি বলবেন ভেবে পেলেন না। এমন অপ্রস্তুত করতে পারে মিলি? কিন্তু বিথি মেয়েটা বেশ শক্ত। সে সহজেই নিজেকে সামলে নিয়েছে। অন্য কোনো মেয়ে হলে সামলাতে পারত না, কেঁদে কেটে ফেলত। বিথি বলল, স্যার আপনাকে ডাকছেন, চা খেয়ে যান। চিনি হয়েছে? হ্যাঁ, হয়েছে। বাবা, আপনার শরীর কেমন? ফয়সল সাহেব ছেলের প্রশ্নের জবাব দিলেন না। হাত উঁচিয়ে দেয়ালে টানানো প্রশ্নোত্তরগুলো দেখিয়ে দিলেন। ওসমান সাহেব মৃদু হাসলেন। বৃদ্ধ মানুষের মধ্যে শিশুর ছেলে মানুষই ব্যাপারগুলো দেখা দিতে থাকে। কথাটা মিথ্যে না। হাসছিস কেন? কাজটা হাস্যকর? হ্যাঁ। এর উদ্দেশ্য যদি কম কথা বলা হতো তাহলে হাস্যকর হতো না। কিন্তু আপনি কথা কম বলছেন না, বরং আগের চেয়ে বেশি বলছেন। ঘরে ঢুকেই সেটা বুঝে গেলি? বড় সাহিত্যিক হয়ে গেছিস মনে হয়। শুদ্ধ করে তো 3 পাতা বাংলা লিখতে পারিস না। ওসমান সাহেব একটা চেয়ার টেনে বাবার পাশে বসলেন। মৃদু স্বরে বললেন, রাগ করার মতো কিছু তো বলিনি। রাগ করছেন কেন? এই শরীরে রাগ করাটা ঠিক হবে না। রাগ করতে হলে দুধ দই খেয়ে শরীর ঠিক করতে হবে? কি চুপ করে আছিস কেন? বল, শুনে ফেলি। ওসমান সাহেব শান্ত স্বরে বললেন, আপনি আমাকে দেখে উত্তেজিত হয়ে পড়েছে। আমি বরং যাই, পরে আসব। তিনি উঠে দাঁড়ালেন। বস, কথা আছে। তিনি বসলেন। ফয়সল সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে বেশ কিছু বেশ কিছু সময় তাকিয়ে রইলেন ছেলের দিকে। কি বলবেন বলুন। কেন, তোর রাজকার্য পড়ে আছে নাকি, না কোনো মহাকাব্য লেখার কথা? আমার লেখালেখি আপনার পছন্দ নয়? এসব নাকি কান্না আমার পছন্দ হবার কথা না। আমার বয়স হয়েছে, আমি 12 বছরের খুকি না। ফয়সল সাহেব বালিশের নিচে থেকে সিগারেট বের করলেন। তার ধারণা ছিল ওসমান হয়তো নিষেধ করবে, কিন্তু ওসমান সাহেব কিছু বললেন না। তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। বলুন, আমি শুনছি। ঠিক ঠিক জবাব দিবি। তিনি বাবার চোখের দিকে তাকিয়ে আছেন। বাবা কি বলবেন আজ করতে চেষ্টা করছেন। শুনলাম বৌমা নাকি আলম নামের কোনো এক ছেলেকে বিয়ে করছে, কথাটা সত্য? কার কার কাছে থেকে শুনেছেন? কার কাছে থেকে শুনেছি সেটা জরুরি নয়, ঘটনা সত্যি কিনা বল। আমি ঠিক জানি না। কিছুই জানিস না? কিছুই শুনিসনি? ওসমান সাহেব চুপ করে রইলেন। বেকুবের মতো চুপ করে থাকিস না, কথার জবাব দে। আমিও শুনেছি। ঘটনা সত্য? সত্যি হতেও পারে ও আমাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ওইটি করবে। ওই ছেলেটির প্রতি তার আলাদা কোনো মমতা আছে বলে মনে হয়। তুই একটা মহাবেকুব। তুই বেকুব, তোর বোন বেকুব, দুজনই বেকুব। ওসমান সাহেব উঠে দাঁড়ালে মৃদু স্বরে বললেন, এটাই কি আপনার জরুরি কথা? না, এটা জরুরি কথা হবে কেন? তোদের কি হচ্ছে না হচ্ছে সেটা তোদের ব্যাপার। আই ডোন্ট থিঙ্ক আই কেয়ার। জরুরি কথা কি বলুন, শুনে যাই। এখন বলতে ইচ্ছে করছে না। ঠিক আছে, আমি পরে আসব। আসারও কোনো দরকার নেই। যেসব বেকুবদের বউ
অন্য লোকের সঙ্গে ভেগে যায়, তাদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আমার কোনো প্রয়োজন নেই। আপনি ব্যাপারটা যেভাবে দেখছেন আসলে সেরকম নয়। আমরা আলাদা হয়েছিলাম, এই অবস্থায় যদি তার কোনো ছেলেকে পছন্দ হয়, সে তাকে বিয়ে করে, তাতে তো দোষের কিছু নেই। ফয়সাল সাহেব বাড়ি কাঁপিয়ে থমকে উঠলেন। শাট আপ! মিলি এবং বিথি দুজনই ছুটে এলো। মিলির কোলে তার বাচ্চাটি কাঁদছে। ওসমান সাহেব নিঃশব্দে বেরিয়ে এলেন। বসার ঘরে অনেকেই তখনও বসে আছে। একজন বলল, চললেন? তিনি জবাব দিলেন না। গেট খুলে বাইরে পা ফেলা মাত্র মিলি বলল, ভাইয়া, বাবা ডাকছে। তিনি ফিরে এলেন। ফয়সল সাহেব বেশ সহজ এবং স্বাভাবিক। বিছানায় বসে আছেন, পা ঝুলিয়ে। ছেলেকে ঢুকতে দেখে পা দুলানো বাড়িয়ে দিলেন। ডেকেছেন নাকি বাবা? বস, জরুরি কথাটা বলেই ফেলি। তিনি কিছু বললেন না, বাবার মুখোমুখি বসলেন। ফয়সাল সাহেব গলার স্বর খানিকটা নামিয়ে বললেন, একটা বিয়ে করব বলে ঠিক করেছি, অল্প বয়সে একটা মেয়ে। অল্প বয়সী একটা মেয়ে আপনাকে বিয়ে করতে রাজি হবে কেন? রাজি হয় টাকার লোভে। পৃথিবীতে পুরুষ মানুষ হয়তো দু একটা পাওয়া যাবে যাদের টাকার লোভ নেই, কিন্তু মেয়ে মানুষ পাওয়া যাবে না। এই বাড়িটা মেয়েটির নামে লিখে দিলেই সুসুর করে রাজি হবে। মেয়েদের সম্পর্কে আপনার বড় খারাপ ধারণা। তোর তো উচ্চ ধারণা ছিল, তার ফল তো হাতে হাতে দেখলি। তোকে লাথি মেরে চলে গেল। তিনি কি বলবেন বুঝতে পারলেন না। বাবার দিকে তাকিয়ে রইলেন এক দৃষ্টিতে, যেন বাবাকে বুঝতে চেষ্টা করছে। বিয়ে যদি করতে হয় তাহলে অল্প বয়সী বিয়ে করাই ভালো, বেঁচে থাকার আগ্রহ জন্মে। কি বলিস তুই? সাহিত্যিক মানুষ, তোর ধারণাটা শুন। তিনি জবাব দিলেন না। একবার ভাবলেন জিজ্ঞাসা করবেন মেয়েটিকে। জিজ্ঞাসা করা হলো না। সবসময় সব প্রশ্ন করা যায় না। বাবা, আজ যাই। ঠিক আছে, যা। ফয়সাল সাহেব পা দোলাতে লাগলেন। তিনি খুব মজা পাচ্ছেন। ওসমান সাহেব উদ্দেশ্যহীনভাবে অনেকক্ষণ রাস্তায় হাঁটে। বেশ শীত পড়েছে। শীতের রাতে হাঁটতে ভালোই লাগে। তার মাথায় ক্রমাগত বাজছে, যাবার সময় হলো বিহঙ্গের, তাড়ানো যাচ্ছে না এটিকে। তিনি বাড়ি ফিরলেন রাত 10টায়। নবী তখনও আছে, বসার ঘরে আরামের ভঙ্গি করে সিগারেট টানছে। চা কফি টেবিলের উপর রাখা। কোথায় ছিলেন সারাদিন? আমি সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছি, আপনার কোনো ট্রেস নেই। কলেজেও ফোন করেছিলাম, তারাও কিছু জানে না। ওসমান সাহেব জবাব দিলেন না। সায়েন্স ফিকশনটা নামিয়ে নিয়েছি, বসে আছি আপনাকে শোনানোর জন্য। তিনি ক্লান্ত স্বরে বললেন, আজ থাক, অন্য একদিন পড়ব। আজ আমার শরীরটা ভালো না। না না, আজই পড়বেন, গরম বরফ। যান যান, হাত মুখ ধুয়ে আসো। আকবরের মা, চা করে আনো আমাদের জন্য, তুরান্ত। নবী শীষ দিতে লাগলো। একজন সুখী ও পরিতৃপ্ত মানুষ হাসি মুখে বলল, আইডিয়াটা জমিয়ে ফেলেছি, অত ভালো হবে বুঝতে পারবে। আপনি গিয়েছিলেন কোথায়? মনিকার ওখানে নাকি? ওসমান সাহেব হ্যাঁ না কিছুই বললেন না। তার খুব ইচ্ছে হতে থাকলো বাবার মতো চেঁচিয়ে উঠতে, শাট আপ! কিন্তু তা তিনি করলেন না। চাদর গায়ে দিয়ে বসলেন সোফায়। মৃদু স্বরে বললেন, পড়ুন। নবী পড়তে শুরু করল। গল্প জমে গেল কিছুক্ষণের মধ্যে। ওসমান সাহেব একসময় মুগ্ধ হয়ে শুনতে লাগলেন। চমৎকার লেখা। রানুর বড় খালা সুরমা কয়েকদিন ধরে একটা ব্যাপার নিয়ে ভাবছেন। যতই ভাবছেন ততই তার মেজাজ খারাপ হচ্ছে। মেজাজ খারাপ হলে তার কিছু শারীরিক অসুবিধা হয়। ক্ষুধা হয় না, বুক ধরফর করে। কদিন ধরে তাই হচ্ছে। এসব ঝামেলা থেকে মুক্তির কোনো উপায় খুঁজে পাচ্ছেন না। রানুকে এ বাড়ি থেকে চলে যেতে বললে সব সমস্যার সমাধান হয়, কিন্তু তা বলার জন্য যে সাহস দরকার তা তার নেই। রানুকে বিচিত্র কারণে তিনি ভয় করে। সেদিন প্রথম এসে বলল, খালা, আমি তোমার
এখানে কয়েকদিন থাকব। তোমার আপত্তি আছে? তার যথেষ্ট আপত্তি ছিল, তবু তিনি বললেন, আপত্তি কিসের? ঘর তো খালিই পড়ে আছে। যতদিন থাক ইচ্ছা। তিনি কল্পনাও করেননি এই কথার উপর ভর করে রানু তার ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে উঠবে এবং কিছুদিন যেতে না যেতেই অপলা এসে জুটবে তার সাথে। অপলা মেয়েটিকে তিনি সহ্যই করতে পারেন না। প্রথম দিন এসেই সে বলল, খালা, ছাদের চাবিটি আমাদের কাছে দিই। আমি ছাদে খুব হাঁটাহাঁটি করি, আপনি ছাদ বন্ধ করে রাখেন কেন? তিনি ছাদ বন্ধ করে রাখেন কারণ ভাড়াটের ছেলেমেয়েরা ছাদে উঠে বড় বিরক্ত করে। ছাদ হচ্ছে প্রেমের বৃন্দাবন। সামনের বাড়ির ছাদেই তো বিরাট এক কেলেঙ্কারি হলো, এমন কেলেঙ্কারি যে কাউকে বলার কোনো উপায় নেই। অপলাকেও বললেন না, শুধু শুকনো মুখে জানালেন চাবি পাচ্ছেন না। তার কিছুক্ষণ পরেই নুরির মা এসে বলল, অপলা ছাতি। সে নাকি তার ঢুকিয়ে কিভাবে তালা খুলে ফেলেছে। তালা খুলে চোর ছ্যাচোর, অপলা ভদ্রলোকের মেয়ে, তার একই কাণ্ড। রানুকে থাকতে দিয়ে তিনি যে কি ভুল করেছেন তা মর্মে মর্মে এখন বুঝছেন, কিন্তু উপায় কি? তিনি যে সমস্ত ব্যাপারটাই মহান অপছন্দ করছেন তা আকারে ইঙ্গিতে বুঝাতে চেষ্টা করছেন, কিন্তু রানু বোধহয় বুঝেও বুঝতে চাইছে না। সেদিন হঠাৎ কথায় কথায় বললে, আমার টেলিফোন নাম্বার তুমি কাউকে দিও না। অচেনা মানুষদের ফোন কল আমার ধরতে ভালো লাগে না। আমি আমার ভাড়াটেদেরও নাম্বার দেই না। রানু সহজভাবে বলেছে, এ নিয়ে চিন্তা করবেন না খালা, টেলিফোনে কথা বলার লোক নেই আমার। এ কথাটা ঠিক। এখন পর্যন্ত কেউ রানুকে টেলিফোন করেনি। রানু গত 3 মাসে 4 বার টেলিফোন করেছে। এটাও খারাপ না, তার প্রশংসা করতেই হয়। সুরমা স্বীকার করেন, প্রশংসা করবার মতো এই মেয়ের অনেক কিছুই আছে, কিন্তু তাই বলে তিনি তাকে খামোখা পুষবেন কেন? রানু চাকরি পাবার পর বাড়ি ভাড়া হিসেবে 1000 টাকা করে দিতে চাইল, তিনি নেননি। একবার নিতে শুরু করলে ওদের এখান থেকে সরানো মুশকিল হবে। তাছাড়া নিজের বোনের মেয়ের কাছে থেকে বাড়ি ভাড়া নেওয়াটাও খারাপ দেখায়, বিশেষ করে সবাই যখন জানে রানু বিপদে পড়েছে। সুরমা নানাভাবেই নিজেকে প্রবোধ দিতে চেষ্টা করে। ভাবতে চান বাপমা মরা একটা মেয়েকে সাহায্য করছে এবং বেশি দিন করতেও হবে না, সে ফিরে যাবে তার স্বামীর কাছে। একা একা কোনো মেয়ে থাকতে পারে, বিশেষ করে সেই মেয়ের যখন একটা ছেলে আছে। ছেলের কারণেই তাকে যেতে হবে, আজ হোক আর কাল হোক। জামাইকে তার কাছে খানিকটা ভোন্দা ধরনের মনে হয়, মিনমিন স্বভাব। চুলের মুঠি ধরে একটা চর দিলে এইসব মেয়ে জন্মের মতো ঠিক হয়ে যায়। তা করবে না, সব সময় পুতুপুতু করবে। পুরুষ মানুষকে হতে হয় পুরুষ মানুষের মতো। মাদিমার্কা পুরুষগুলোর জন্যই এত ঝামেলা। সুরমা রোদে এসে বসলেন। মাঘ মাস শেষ হয়নি, এখনো কয়েকটা দিন আছে, কিন্তু চিরবিরে গরম পড়ে গেছে। কিছুক্ষণের রোদে বসেই তিনি বিরক্ত হয়ে পড়ছেন। উঠে গেলেন না। রোদের মধ্যে নাকি কি সব ভিটামিন আছে, শরীরে যত বেশি লাগানো যায় তত ভালো। কষ্ট হলেও লাগাতে হবে। খালা, কড়া রোদে বসে আছেন যে? সুরমা একটু ঘাড় ঘুরিয়ে রানুকে দেখিয়ে কোনো জবাব দিলেন না। আজকে একটু টগরকে রাখবেন খালা, অল্প কিছুক্ষণের জন্য। অফিসে যাবে? না, অফিস নেই, একটু কেনাকাটা করবে। অপলা কোথায়? অপলার কাছে রেখে যাও। এসব পোলাপান বড় বিরক্ত করে, এটা ধরে এটা করে। টগর বিরক্ত করবে না। না গো মা, হাগামোতা আছে, তুমি সাথে করে নিয়ে যাও। রানু শান্ত গলায় বলল, আপনাকে বেশি বিরক্ত করব না খালা, বাড়ি ভাড়া করব। অফিসের কাছে একটা বাড়ি নিব। ভালোই তো, স্বাধীন মহিলা হওয়াটাই ভালো। আমরা পরাধীন ছিলাম, স্বাধীনতার মর্ম বুঝি না, তোমরা বোঝো। এসব কেন বলছেন খালা? ঝগড়া করতে চান নাকি? নিজের বন্ধুর সঙ্গে কি ঝগড়া করব?
ঝগড়া করতে না চাইলে টগরকে কিছুক্ষণ দেখেন, বাইরে ঘোরাঘুরি করলেই ওর শরীর খারাপ করে। টগর নানুকে বিরক্ত করবে না। সুরমা কিছু না বলে রোদ থেকে উঠে এলেন, মনে মনে রানুর প্রশংসা করলেন। অন্য কোনো মেয়ে হলে এই অবস্থায় ছেলেকে ফেলে বাজারে যেত না, সেই গেছে। মজার ব্যাপার হচ্ছে টগরকে রেখে যায় তিনি খুশি হইলেন। এ বিশাল একতলায় তার খুব একা একা লাগে। নিজের মেয়েরা বিয়ের পর কোথায় চলে গেছে কেউ ভুলেও খোঁজ করে না। তিনি এই পুরোপুরি তিনি এই শূন্যপুরি পাহারা দেন। ভাড়াটেদের সঙ্গে ঝগড়া করেন, প্রতি মাসের ৩ তারিখে নিজে ব্যাংকে গিয়ে ৫,০০০ টাকা জমা দেন। তার কাজ বলতে এটুকু। টগর মাঝেমধ্যে এলে তার ভালোই লাগে, যদিও এটা কাউকে তিনি বুঝতে দেন না। টগর সরু চোখে তাকিয়ে আছে তার দিকে। তিনি হাত ইশারা করে টগরকে ডাকলেন। পিয়াস লাগছে নাকি রে? টগর ভেবে পেল না হঠাৎ করে তার পিয়াস লাগবে কেন। সে মাথা নাড়ল। পিয়াস লাগলে বল, ফান্ডা এনে দিবে। লাগে নাই। লেগেছে, মুখ শুকনা। সুরমা ২টি ফান্টার বোতল আনালেন, তাদের দুজনের জন্য ২টি। তারপর শুরু করলেন ডাকাতের গল্প। খুব ছোটবেলায় নৌকা করে যাচ্ছিলেন, হঠাৎ একটা ডিঙি নৌকা তাদের কাছাকাছি এসে বলল, আগুন আছে, বিড়ি ধরানের আগুন। গল্প শুনে টগর মুগ্ধ হয়ে গেল। সে মৃদুস্বরে বলল, আরেকটা বলেন। সুরমা তৎক্ষণাৎ দ্বিতীয় গল্প শুরু করলে। এই গল্পটি প্রথমটির চেয়েও আরও ভালো, সাপের গল্প। মিলি নিউ মার্কেটের একটা বইয়ের দোকানের সামনে দাঁড়িয়েছিল। রানু অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো? মিলি হাসি মুখে বলল, বেড়াচ্ছি। বেড়াচ্ছি মানে? এটা বেড়ানোর জায়গা নাকি? কখন এসেছ? অনেকক্ষণ আগে। মিলি রানুর সঙ্গে সঙ্গে ঘুরতে লাগল। তার উৎসাহের সীমা নেই। একসময় রানু বলল, এসো, তোমাকে একটা শাড়ি কিনে দে। মিলি বিস্মিত হয়ে বলল, কেন? আমাকে শাড়ি কিনে দিবে কেন? বেতন পেয়েছি আজ, এসো, তুমি পছন্দ করো, ৫০০ টাকার মধ্যে। মিলি কোনো রকম আপত্তি না করে শাড়ির দোকানে ঢুকে পড়ল। প্রায় ঘণ্টাখানিক লাগিয়ে শাড়ি কিনল। ভাবি, এখন একটা আইসক্রিম খাবে। এখন আইসক্রিম খাবে কেন? চলো বাসায়, চলো, ভাত খাবে। খিদে লাগেনি? লেগেছে, কিন্তু আইসক্রিম খেতেই ইচ্ছে করছে। তার আইসক্রিমের দোকানে ঢুক। রানুর মনে হলো মিলি ঠিক সুস্থ না। তার কথাবার্তা, আচার আচরণে কোনো অস্বাভাবিকতা নেই। তবু কোথায় যেন কিছু একটা গোলমেলে হয়ে গেছে। রানু বলল, তোমার শরীর এখন কেমন মিলি? ভালো। তোমার বাচ্চা কেমন আছে? জানি না। জানি না মানে? আমার শাশুড়ি তাকে নিয়ে গেছেন। কোথায় নিয়ে গেছেন? ময়মনসিংহ, ওদের বাড়িতে। তোমার কথা কিছুই বুঝতে পারছি না মিলি। মিথ্যা কথা বলছো, ঠিক না? মিলি হেসে উঠেল। কেন এত মিথ্যে বলো? জানি না কেন বলি। চলো ভাবি, উঠি, বাসায় চলে যাব, ঘুম পাচ্ছে। আমার সঙ্গে যাবে না? হুম। ভাবি, বাবা যে বিয়ে করছে, তুমি শুনেছ? রানু কিছু বলল না। মিলির কথা গুরুত্ব দেবার কোনো প্রয়োজন নেই। ওর যা মনে আসে তাই বলা। আমার কথা বিশ্বাস করছো না, তাই না ভাবি? ঠিকই ধরেছ, করছি না। এবার কিন্তু সত্যি কথাই বলছি। উম, বাবা তার সেক্রেটারিকে বিয়ে করছেন। আমার কথা বিশ্বাস না হলে ১০০ টাকা বাজি রাখতে পারো। রানু চুপ করে রইল। ১:৩০ বাজে, মাথা ধরে গেছে। এত সময় হাঁটাহাঁটি করা ঠিক হয়নি। মিলি গেটের কাছে এসেই বলল, ভাবি, শাড়ির রংটা এখন আর আমার পছন্দ হচ্ছে না। ৫ মিনিটের জন্য আসবে, শাড়িটা বদলে নিব। প্লিজ ভাবি, তোমার পায়ে পড়ি। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের দূরে কোথাও, পর্ব ৫। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন। গল্প শুনুন।